আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পৌষ পার্বণ। আমার পিছু করা বন্ধ করো হেম। বনচাপার কথা শুনে লুকিয়ে পিছু করা হেমন্ত বেরিয়ে আসে। বনচাপার মুখোমুখি দাঁড়িয়ে বলে, দেখো চাপা, তুমিও আমার উপস্থিতি বুঝতে পারছো। এটার মানে কি জানো? কি? আর তুমি আমাকে এভাবে ডাকবে না। আমি বড় হই, তোমার আপু বলে ডাকবে আমাকে। আমি পারবো না। এখন শোনো আমি কি বলি। তোমার মনেও আমার জন্য কিছু আছে, তাই তো বুঝে গেলে আমি তোমার পিছু নিয়েছি। হতাশ হলো বনচাপা, সেইভাবেই বলল হেমন্তকে। তুমি বুঝছো না কেন বলো তো? তুমি ছোট এখন হেমো। ভালোবাসা বোঝার মতো বয়স হয়নি। আমার যথেষ্ট বয়স হয়েছে ভালোবাসা বোঝার মতো। এটা তোমার মোহ। না। আচ্ছা আমার কথা শোনো মন দিয়ে। আমি তো সর্বদা তৈরি থাকি তোমার কথা শুনতে। সিরিয়াস? বলো। তুমি এখনো একটা বাচ্চা। সেটা তোমার কাছে। আমার কথা শেষ করতে দাও। আচ্ছা বলো। আমি নিজেও ছোট বলতে গেলে। ভাবো, মানুষ পাগল ভাববে আমাদের। বলবে নাক টিপ দিলে দুধ বের হয়, সে আবার করেছে প্রেম, তাও কিনা সিনিয়রের সাথে। আমি মানুষের কথা পাত্তা দেই না, কিন্তু আমি দেই। আমার পিছু করা বন্ধ করো। তুমি বিয়ে করলে বউ খাওয়াবে কি করে? পিছু করা বন্ধ করতে পারবো না। আমি তো এখন বিয়ের কথা বলছি না। আমি নিজেও জানি আমি ছোট। বড় হয়ে নিজে দাঁড়াতে দাঁড়াতে তোমার যদি হারিয়ে ফেলি তখন? গ্যারান্টিও তো একটা ব্যাপার আছে, তাই একবার প্রতিশ্রুতি নিয়ে নেই। রাগ উঠে গেল বনচাপার। সে হেমন্তকে বলে, তোমাকে বোঝানো আমার কাজ নয়, আমার থেকে দূরে থাকো বলে হনহন করে হাঁটা দেয়। হেমন্ত বনচাপার পিছু হাঁটতে হাঁটতে জানায়, দূরে থাকা সম্ভব নয়। বনচাপা পৌষের ফ্রেন্ড। ওরা একই ক্লাসে একই সাথে পড়ে, সাথে প্রতিবেশীও। পৌষদের বাড়ির পাশের বাড়িটি বনচাপাদের। মাঝে শুধু একটা বিশাল বাদাম গাছ আছে। বনচাপা আজকে এসেছে বসন্ত আর হেমন্ত দুই ভাইয়ের জন্মদিনে দাওয়াত খেতে, যা ওদের বাড়ি থেকে পাশে একটু দূরে ফাঁকা জায়গা করা হয়েছে। সেখান থেকে বাড়ি ফিরেছিল বনচাপা। তখনই উপলব্ধি করে কেউ তার পিছু নিয়েছে। ফলো করা ব্যক্তিটিকে কে তা বুঝতে বাকি থাকে না ওর। এরকমের কাজ শুধু একজনই করে। হেমন্ত মনে হয় হাজারবার বলে ফেলেছে সে বনচাপাকে ভালোবাসে, আর বনচাপাও তাকে প্রত্যেকবার মানা করে দিয়েছে। বনচাপা এই ছেলেকে বুঝাতে পারে না এত ছোট বয়সে কিসের প্রেম ভালোবাসা, আগে বড় হোক তারপর। আর হেমন্তও বুঝতে পারে না একে বনচাপা তার বড়, তার উপরে মেয়ে। ইন্টারের পর বেশিরভাগ মেয়েকেই বিয়ে দিয়ে দেয়। তাকেও যদি দিয়ে দেয়। বনচাপাকে হারানোর ভয়ে তার বয়সের গুল্লি মেরে সে বলে দিয়েছে কথাটা। তার একটাই কথা, বনচাপা তার সাথে প্রতিশ্রুতিতে আসুক। সকালবেলা, আজ শুক্রবার হওয়ায় সবাই দেরিতে উঠেছে। তাছাড়া কালকে দেরি করে ঘুমিয়েছে সকলে। কাকড়া দিয়ে চুলগুলো কোনো রকমের আটকে বেগুনি রঙের একটা থ্রি পিস পরে সবে এসে বসেছে পৌষ। বড় কাকি মানে পার্বণের মা ফাল্গুনি তাকে নাস্তা দিয়ে গেল। পৌষ জিজ্ঞেস করে, বড় আম্মু মা কোথায়? তোর মা তোর বাবাকে নিয়ে মার্কেটে গেছে। খাবার চিবোতে চিবোতে জানতে চাইল। হঠাৎ? ওর কেক তৈরি জিনিসপাতি নাকি কিনতে হবে তাই। এবারে সবাই চাকরিজীবী, আজ শুক্রবার ছুটির দিন হয় বাড়িতে সবাই। পার্বণের বাবা বৈশাখ কার্পেট অফিসে জব করেন, আর মা ফাল্গুনি পপুলারে চাকরি করেন। পৌষের বাবা জ্যেষ্ঠ একজন ডাক্তার। পৌষের মা বর্ষার নিজস্ব পেজ আছে কেকের, মিষ্টি, স্ন্যাক্স এসবের বিক্রি করেন। হোম ডেলিভারি সার্ভিসও আছে। হেমন্ত ও বসন্ত বাবা আশার একজন ব্যাংক কর্মকর্তা, আর তাদের মা মাঘ একজন শিক্ষিকা। পৌষের বড় ভাই ভাদ্র আগে কিছু না করলেও বউয়ের দায়িত্ব ঘাড়ে পড়ায় একটা শোরুমে ম্যানেজার কাজ নিয়েছে। ভাদ্র এখনও ভার্সিটি স্টুডেন্ট হওয়ায় এর থেকে ভালো কাজ পায়নি, তবে পরিবার থেকে সে সাপোর্ট পেয়েছে। বলেছে কোনো কাজই ছোট না। চৌধুরী নিজেও একটা পার্লার কাজ করে। জামাইবাবু দুইজনেই এতে দিব্যি চলে যায়। পৌষ পার্বণও কিন্তু বসে থাকে না। মায়ের সব হোম ডেলিভারিগুলো পৌষই তো দেয়, সাথে সহযোগী পার্বণ। খাওয়ার মাঝে পিস দিয়ে মাথায় কেউ গাঁটটা দিল। উহ করে উঠল পৌষ। পৌষের মাথায় মেরে অতি গর্বের সহিত এসে তার পাশের চেয়ারটা টেনে ধপ করে বসে পড়ল পার্বণ। খেকে উঠল পৌষ। ওমা গো পার্বণের বাচ্চা, তোকে তো বলে নিচে পার্বণের পিঠে একটা কিল বসিয়ে দিল পৌষ। ব্যথা না পেয়েও নাটকীয় ভঙ্গিতে পিঠে হাত ডলল পার্বণ। কি জল্লাদ রে, আমার পিঠটা একদম শেষ করে দিল।
মুখ মুচড়ে দিল পৌষ। বলল, বেশ করেছি। প্রেম করেছি। কি? কিছু না, তোর মাথা। ওদের এই ঝগড়ার মাঝে ফাল্গুনী সেখানে আসে, বলে, এই তোর আবার শুরু করলি? দেখো না, এই খাচ্চরটা আমার মাথায় মেরেছে। মা, ও আমার পিঠে মেরেছে। আমার মাথায় আগে মেরেছে বলেই তো। ফাল্গুনী রেখে গিয়ে দুজনের উপরে চিৎকার দিয়ে ওঠে। এই চুপ, দুটো একদম চুপ, চুপচাপ খা। কথা শেষ করে চলে গেল ফাল্গুনী। ফাল্গুনী চলে যেতেই পৌষ ভদ্রমের মতো খাওয়া শুরু করলো। কিন্তু পার্বণ শয়তানি হাসে আসে। খেতে খেতেই খাবার গলায় আটকে গেল পৌষের। হাত থেমে যায় তার। শরীর শিরশির করে ওঠে। কামিজের ফাঁক গলিয়ে নিজের খসখসে পুরুষালী হাত নিয়ে রাখে পৌষের কোমরে। পার্বণ শুধু রাখেই নি, খামচে ধরেছে কোমর। তোতলাতে তোতলাতে পৌষ জিজ্ঞেস করে, কি করছিস? কি করছিস জানতে চাস? বলে পৌষকে কিছু বলার সুযোগ না দিয়ে কোমরে আরেকটু জোরে চাপ দিয়ে ধরে, তারপর নিজের কাছে নিয়ে আসে। তাতেও শান্ত হয় না পার্বণ। হঠাৎ পৌষকে নিচে উড়তে বসায়। কোলে বসিয়ে পৌষকে পিছন থেকে সাপের মতো পেঁচিয়ে ধরে পার্বণ। ঘাড়ে থুতনি ঠেকিয়ে কানের নিচে একটা ছোট চুমু আঁকে। তারপর টমাটে পুরুষালি ঠোঁট নিয়ে ছোঁয়ায় কানের ললিতে। ধীরে ধীরে একদম লো ভয়েসে বলে, আদর করছি। ঝটকা দিয়ে উঠে পৌষের শরীর। দু হাতে কামিজ দুই পাশে মুঠি করে চেপে ধরে, চোখ জোড়া বন্ধ করে রাখে। পার্বণ এবার পিছনে পৌষের উন্মুক্ত পিঠের উপরে জায়গাটায় ঝড় তুলে দেয়। নাক দিয়ে স্লাইড করে কিছুক্ষণ ঘষতে থাকে, আর পৌষকে নিচের সাথে আর শক্ত করে জড়িয়ে ধরে। এর বেশি কিছু করার আগেই কলিং বেল বেজে উঠতেই দুজন ছিটকে দুজনের থেকে দূরে সরে যায়। পৌষের মাথায় হাত দিয়ে কোনো রকমের খাবার গিলে দৌড় দেয় সেখান থেকে। কিন্তু পার্বণ একদম চিল, কোনো ভাবান্ত নেই তার মাঝে। উপরে ভাবান্ত না দেখা গেলেও ভিতর ভিতর নিজেকে ধিক্কার জানাচ্ছে। সে করতে কি চেয়েছিল আর করছেটা কি? সে শুধু চিমটি কাটতে চেয়েছিল বদলা নেওয়ার জন্য, কিন্তু ওই নরম ত্বকটা তার স্পর্শ করতেই সব গুলিয়ে ফেলল পার্বণ এটার হিসাব মিলাতে পারে না। পৌষকে কাছে পেলে সব ভুলে যায়। আশ্চর্য, সে তো ওকে সহ্য করতে পারে না, তবু ওর সন্নিধ্য নেশার মতো কাজ করে কেন? ভুলে যায় সব, আর করে বসে এক একটা ভুলভাল কারবার। হঠাৎ মনে পড়ে ও গতকালের রাতের জন্য সরি বলতে চেয়েছিল। সরি বলতেই সে আরেকটা সরির কাজ করে বসলো। বিড়বিড় করে ওঠে, ওহ শিট। এক পায়ে কানে ধরে দাঁড়িয়ে আছে বসন্ত। সামনে আমের একটা চারা। মুখ চোখ চূড়ান্ত পর্যায়ে অসহায় করে উপর দিকে তাকিয়ে আছে সে। বারান্দার রেলিং ধরে বসন্তের দিকে তাকিয়ে আছে আম্রপালি। বসন্ত বলল, জান সত্যি বলছি, দাদাভাই যা বলেছে সব মিথ্যা ছিল। তবু বিপরীত পাশের হাওয়া ঠান্ডা হয় না। তখন জিভ দিয়ে নিজে ওষ্ঠ বিছিয়ে বসন্ত বলে, দেখো বাবু, তোমার জন্য আমের চারা নিয়ে এসেছি। ওই, তোর কতবার বলেছি আমাকে বাবু বলবি না? আমি কি তোর বাবু? আমি আমার বাপের বাবু। জিভ কাটল বসন্ত। ইসে, ভুল হয়ে গেল। কথা গুছিয়ে নিয়ে পুনরায় বলল, জান প্লিজ একবার শোনো আমার কথা। আর চোখে একবার বসন্তের দিকে তাকিয়ে আম্রপালি বলে, ঠিক আছে, একটা শর্ত আছে, মাফ করে দিব। চকচক করল বসন্তের চোখ। জিজ্ঞেস করল, কি শর্ত? তুমি যদি আমার ঘরে এসে ক্ষমা চাইতে পারো তবে ক্ষমা করতে পারি। নয় হ্যাঁ। কিন্তু তোমার জল্লাদ বাপ তো ঢুকতেই দিবে না। সেটা তোমার ব্যাপার, আমি জানি না। কথাটা বলে আম্রপালি চলে যায়, আর সাথে বসন্তকে একটা বাস ধরিয়ে দিয়ে যায়। চৈতের দরজার সামনে দাঁড়িয়ে পৌষ ডাকে, চৈত আপা আসবো? বেডের উপর উবুর হয়ে শুয়ে আছে চৈত। সে মোবাইল দেখছিল। পৌষের ডাক শুনে চৈত বলে, তোর আবার অনুমতি লাগে নাকি? আয় ভিতরে আয়। ভিতরে গিয়ে চৈতের বাসের জায়গায় চিত হয়ে শুয়ে পড়ে পৌষ। কি করছো তুমি? পৌষের কথার জবাবে ফোনটা অফ করে সাইডে রেখে উঠে বসল। কোলে কোলবালিশটা নিয়ে উত্তর দেয় চৈত, রিলস দেখছিলাম। ওহ, ভাইয়া কোথায়? আজ তো শুক্রবার। কোথায় আবার? বন্ধুদের সাথে বন্ধুদের বাইকের পিছন পিছন। কাঁধ হয়ে শোয়ে পৌষ। কোণে বিছানায় ঠিকে হাতের তালু মাথার উপরে দিয়ে বলে, আপা ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছ না কেন? তোর ভাই বুঝি ঘুরতে নিয়ে যাওয়ার লোক? আহা, রাজি করাও। মতলব কি তোর? তোমাদের সাথে ঘুরতে যাব, জানোই তো মা ছাড়তে চায় না। তাই বল। আচ্ছা দেখি না, পাক্কা কথা দাও। আচ্ছা যা।
খুশি হয়ে যায় পৌষ, তারপর লাফাতে লাফাতে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে চৈত্র। পাগল একটা। হাত দিয়ে নখ কামড়াচ্ছে আর অস্থির ভঙ্গিতে পায়চারি করে যাচ্ছে বসন্ত। যেই শর্ত আম্রপালি দিয়েছে সেটা যে কিভাবে পূরণ করবে মাথায় কাজ করছে না। হঠাৎ চ্যাট জিপিটি বাবাজির কথায় স্বর্ণ আসতেই চকচক করে উঠল মুখ চোখ। তড়িঘড়ি বেডের উপরে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে চলে যায় চ্যাট জিপিটির চরণে। মেসেজ টাইপ করে। গফ রাগ করলে তার রাগ ভাঙানোর উপায়। মেসেজ পাঠানো দেরি, কিন্তু চ্যাট জিপিটির উপায় বলতে দেরি হয় না। উপায়গুলোর মধ্যে একটা ফুল দিয়ে তার রাগ ভাঙাতে পারেন। এই উপায় দেখে বসন্ত মনে পড়ে যায় এক ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক। 3 মাস ধরে পিছনে ঘুরত আম্রপালির। পরে 3 মাস পরে সাহস করে একগুচ্ছ লাল গোলাপ কিনে প্রপোজ করে। থাপ্পড় দিয়ে রিজেক্ট করে দিয়েছিল। রিজেক্ট যদি এমনই করতে হতো তাহলেও হতো। রিজেক্ট করার কারণ ছিল বসন্ত ফুল দিয়ে কেন প্রপোজ করেছে। ভাবা যায়। তার 3 দিন পর কি মনে করে যেন আম নিয়ে গিয়েছিল, তখন গিয়ে বসন্তের প্রপোজ অ্যাকসেপ্ট করে। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসতেই বসন্তের মাথায় খেলে যায় এক চমৎকার বুদ্ধি। ভৌ দৌড় লাগালো ছাদের দিকে। সেখানে তার মিচু চাচি মানে পৌষের মায়ের হরেক রকমের গাছ আছে। বাসায় থাকার দরুন বর্ষা ছাদে বাগান করেছেন, হাঁস মুরগিও পালে সে। সেই ছাদ বাগান থেকে 12 মাসে এক আম গাছ আম দেখা পায়। ব্যাস ওটা কি পেরে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। এই আম দিয়ে না হয় আম্রপালির রাগ ভাঙাবে, পারবে কিন্তু তার বাবা? ওই বুড়ো খাটাস তো ওকে ঢুকতেই দিবে না। না, কিছু একটা করতে হবে। মনোভাব স্থির করে বসন্ত চলল। উদ্দেশ্য গফের রাগ ভাঙানো। সাইকেল করে দুই ভাই কোথা থেকে যেন বাড়ি ফিরছে। সাইকেলটা হেমন্তর, কিন্তু এখন চালাচ্ছে পার্বণ। পিছনে তাকে ধরে বসে আছে হেমন্ত। পার্বণ আর হেমন্তকে দেখলেই যে কেউ বলে দিতে পারবে এরা দুই ভাই। মাঝে মাঝে তো জমজও বলে দেয়। পার্বণের বাড়ির সব মানুষই লম্বা। পার্বণদের দেখলে কেউ ওদের বয়স আন্দাজ করতে পারে না। উপরন্তু পার্বণ আর হেমন্ত দুইজনের শ্যামকরণের। মুখের আদলও অনেকটা এক। শুধু হেমন্ত পার্বণের থেকে কিছুটা খাটো, একদম অল্প। হেমন্ত আর বসন্ত যমজ হলেও তাদের দেখে কেউ বলবে না, শুধু জন্মলগ্নটাই এক। এছাড়া সব দিকে সব ভিন্ন। বসন্ত হচ্ছে তার নামের মতোই সুন্দর, একদম ফর্সা। তাদের বাড়ির সবচেয়ে সুন্দর গায়ের রংটি তার। অন্যদিকে হেমন্ত শ্যামবর্ণের। বাকি যদি পৌষ আর চৈত্রকে মেয়ে হিসেবে গায়ের রং ধরা হয়, তারা বসন্তের নিকট যেতে পারে না। ওরা এইভাবেই আছে। অ্যাভারেজ বলা যায়, যতটুকু দরকার ততটুকুই। ব্যক্তিত্বের দিক দিয়েও দেখতে গেলে দুই ভাইকে বিস্তারিত ফারাক দেখা যায়। হেমন্ত বয়সের তুলনায় ম্যাচিওর, প্রয়োগ ছাড়া কথা বলে না। অপরদিকে বসন্ত তার উল্টো, তার কথা বলার প্রয়োজন দরকার পড়ে না। টপিক হলেই হলো, টপিক না থাকলে সে টপিক বানিয়ে ফেলবে। সাইকেলের সামনে তুষার নামক যুবকটি আসতেই ব্রেক কষল পার্বণ। তুষার পার্বণদের এলাকার লোক, তাদের সিনিয়র, ভার্সিটিতে পড়ে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এভাবে সামনে আসলেন যে? কাজ ছিল। কি কাজ? পার্বণের কথায় খুশিতে গদগদ করে উঠল তুষার। সে বলে উঠল, তুমি তো পৌষের ভাই তাই না? পার্বণের কাছে কেমন জানি লাগলো, কেমন শুনতে লাগলো বোন কথাটি। তবু জোরপূর্বক হাসি টেনে মুখে বলল, কেন, কিছু বলবেন? হ্যাঁ। কথা শেষে হাতে থাকা শপিং ব্যাগটা বাড়িয়ে দিল পার্বণের দিকে। বুড়কুচকে কিছুক্ষণ ব্যাগটা দিকে, আবার কিছুক্ষণ লজ্জামাখা তুষারের মুখের দিকে তাকিয়ে থাকলো পার্বণ। ইশারা জানতে চাইল তুষার জানায় এতে নাকি পৌষের জন্য গিফট আছে। ব্যাস, আর কিছু শুনল না পার্বণ। চল শক্ত করে প্যাডেল দিল সাইকেলে। সাইকেলটা তুষারের সামনে থেকে সা করে চালিয়ে গেল। পিছনে রেখে গেল একটা বৃহৎ আকার হাঁ করা মুখ আর সামনে বাড়িয়ে রাখা শপিং ব্যাগ। সবকিছু উপেক্ষা করে জোর গতিতে সাইকেল চালাতে লাগলো। এত শক্ত করে হ্যান্ডেল চেপে ধরেছে যে পার্বণের হাতের ভেইনগুলো স্পষ্ট হয়ে উঠেছে। সাহস কত বড়, গফের গিফট পাঠানোর জন্য পার্বণকে ধরেছে। আর পৌষ, ও রাজ হচ্ছে, প্রেম করছে। প্রেম সবকিছু ছুটাবে আজ পার্বণ। সবেমাত্র শাওয়া নিয়ে বের হয়েছে পৌষ। গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। গায়ে ওড়না নেই, বাইরে এসে পড়বে বলে নেয়নি। গালে দু একটা চুল লেপটে আছে, যা তোয়ালার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে। কামিজে গলার কাছটাও ভিজা, পেটের দিকটাও ভিজে আছে। সতেজ, স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে পৌষকে এখন। তখনই হাঁক ডাক পাড়তে পাড়তে পৌষের রুমে এসে উপস্থিত হয় পার্বণ।
যতটা রাগ নিয়ে রুমে এসেছিল, ভিতরের দৃশ্য দেখে যেন স্তব্ধ হয়ে গেল। রাগটাগ সব গায়েব হয়ে গেল যেন। এদিকে পৌষের পা মনে হচ্ছে সুপারগুলো দিয়ে আটকে দিয়েছে কেউ, নড়তেও পারছে না। কেন কেন সবসময় পৌষের সাথে এমন হয়? এদিকে পার্বণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে পৌষের দিকে। তার চোখে খেলা করছে মুগ্ধতার নেশা। সে পৌষের সত্তাটাকে মেইলি ভাজে গুলোতে স্ক্যান করছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে ওর আকর্ষণীয় শরীরটা, যা পানির সন্নিকটে অত্যন্ত কামুকা লাগছে। পার্বণের এরূপ ঘোর লাগা দৃষ্টি দেখে ঢোক গিলল পৌষ, কেঁপে উঠল, ঘাবড়ে গেল, হালকা ঢোক গিলে ডাকতে লাগলো, পার্বণ। হুম। পার্বণের গলার স্বরটা অজানা ঠেকলো পৌষের নিকট। কি বলবে আর কিছু খুঁজে পাচ্ছে না। এতটাই অস্বস্তি লাগছে যে ভুলে গেছে ওনার কথা। মনে পড়তেই যেই না নিতে যাবে তার আগেই পার্বণ এসে চেপে ধরল হাত। এদিকে পার্বণে হুঁশ ফেলল, মনে পড়ে যায় তুষারের কথা। ঠান্ডা হওয়া মাথাটা পুনরায় জ্বলে ওঠে আগুন। পৌষ কিছু বুঝে ওঠার আগেই পৌষের হাতে দুটো পিছন মোড়া করে ধরল পার্বণ। হাতে চেপে কবজিটা লাল হয়ে যাচ্ছে পৌষের, ব্যথায় কাকিয়ে উঠলেও পার্বণ তাকে ছাড়ে না। উল্টো টান দিয়ে পৌষকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয় পার্বণ। রাগান্বিত স্বরে বলে, প্রেম করছিস প্রেম? এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথা পাচ্ছিল, তার উপরে পার্বণের উদ্ভট কথা শুনে মাথা এবার বিগড়ে যায় পৌষের। তেজি গলায় উত্তর দেয়, তোর সমস্যা? আর কিছু বলতে পারল না পৌষ। পার্বণ তার টমাটে ওষ্ঠজোড়া চেপে ধরল পৌষের নরম কোমল ওষ্ঠের উপর। দলামতি করতে লাগলো পৌষের অধর। চুম্বনের রূপ এক পর্যায়ে কামড়ে পরিণত হলেও পার্বণ পৌষের ওষ্ঠ ছাড়ে না। এদিকে পৌষের ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু পার্বণে কোনো খেয়েই নেই। সে তার সমস্ত রাগ জেদ পৌষের ওষ্ঠের উপর দিয়ে যাচ্ছে। একসময় মুখে নোনতা স্বাদ অনুভূতি হতেই ঠোঁট ছেড়ে দিল পার্বণ। কোমরে হাত রেখে হাঁপাতে লাগলো পার্বণ, আর নিজের বুকে হাত রেখে হাঁপাচ্ছে পৌষ। পৌষের দিকে তাকাতেই ওর ঠোঁটে লেগে থাকা রক্তের বিন্দুগুলো যেন পার্বণকে আরও কাছে টানছে। এক চিলকে বাঁকা হাসি রেখে ফুটিয়ে তুলল পার্বণ তার মুখে। তারপর পৌষের দিকে এগিয়ে গেল। তৎক্ষণাৎ ভয়ে দু কদম পিছিয়ে যায় পৌষ। সেই সব দেখে ভারী মজা পায় পার্বণ। খড়খড়ে আঙ্গুলটা দিয়ে পৌষের ঠোঁটের চারিদিকে স্লাইড করে। হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে, আবার দ্রুত ঘুচিয়ে টেনে আনে পার্বণ। বৃদ্ধ আঙ্গুল দিয়ে পৌষের গালের কিনারায় স্লাইড করতে লাগে এবার। অগ্রিম বার্তা ছাড়া পুনরায় নিজের পুরুষালী ঠোঁটের ভাঁজে দখল করে নেয় পৌষের মেইলি ঠোঁট। জিহ্বা দিয়ে লোহন করে পৌষের ঠোঁটের ভাঁজে থাকা রক্তগুলো গায়েব করার চেষ্টা করেছে পার্বণ। এবারে সফটলি কিন্তু খুব উগ্র আর বেপরোয়াভাবে কিস করতে লাগলো পার্বণ। পার্বণের ওষ্ঠের চুম্বনে উন্মাদনা বেড়েই যাচ্ছে, আর বেচারি পৌষ তার সাথে না পারছে তাল মিলাতে, আর না পারছে পার্বণকে সরাতে।